শহর থেকে সুন্দরপুর নামক একটি মফস্বলে এসে একের পর এক নিখোঁজ হয়ে যাচ্ছে কয়েকজন পুরুষ মানুষ। পুলিশের সাসপেক্ট একটা রেস্টুরেন্টের মালকিন। কিন্তু কেন? গল্পের শুরুটা এরকম সাধারণ তদন্ত দিয়ে শুরু হলেও তদন্ত করতে গিয়ে যেসব রহস্য বেরিয়ে আসে সেটা যে কোনো হরর মুভিকেও টেক্কা দেবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেইন করে শোনাবো হইচইয়ের একটি থ্রিলিং ওয়েব সিরিজ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। শুরুতেই আমরা একটি বিমানকে বরফে ঢাকা একটা দুর্গম পাহাড়ি অঞ্চলে ক্র্যাশ করতে দেখি। সেই বিমানের মধ্যে থাকা বেশিরভাগ যাত্রী দুর্ঘটনায় মারা গেলেও কয়েকজন যাত্রী প্রাণে বেঁচে যায়। সিন শিফট হয় বর্তমানে। আমরা নিরুপম চন্দ নামে একজন সাংবাদিককে দেখতে পাই। নিরুপম সুন্দরপুরের একটা রেস্টুরেন্টে খেতে এসেছে। এই রেস্টুরেন্টের নামটা খুবই অদ্ভুত। সেটা হলো রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। মূলত এই অদ্ভুত নাম এবং অসম্ভব সুস্বাদু খাবারের জন্যই বহু দূর থেকে এখানে সবাই খেতে আসে। নিরুপম ওই রেস্টুরেন্টের মেনু দেখার পর কী খাবে বুঝতে পারছিল না। মেনুতে এক জায়গায় লেখা ছিল মুস্কান স্পেশাল মেনু। নিরুপম ওয়েটারের কাছ থেকে জানতে পারে যে মুস্কান জুবেরি হলো এই রেস্টুরেন্টের মালিক। তবে তিনি শুধু মালিকই নন, তার সাথে খুব ভালো একজন শেফও। এই সমস্ত স্পেশাল মেনু তিনি নিজের হাতে তৈরি করেন। ওয়েটারের কাছ থেকে এসব শুনে নিরুপম মুস্কান স্পেশাল মেনুটাই অর্ডার করে। খাবারগুলো খেয়ে নিরুপমের সত্যিই খুব ভালো লাগে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিরুপম উল্টো দিকের একটি চায়ের দোকানে চা খেতে যায়। সেখানে তার আতর আলী নামে একজন লোকের সাথে আলাপ হয়। আতরের থেকে নিরুপম জানতে পারে এই সুন্দরপুর এলাকার নারী নক্ষত্র তার সব জানা। সুন্দরপুরের কোথায় কি হচ্ছে সেটা আতরের চোখ এড়ায় না। সেই কারণে সুন্দরপুরের সবাই তাকে বিবিসি বলেই চেনে। ওরা কথা বলছিল ঠিক তখনই সুন্দরপুরের এমএলএ অসীম কর্মকার ওই রেস্টুরেন্টে আসে। সেটা দেখে আতর আলী খবর জোগাড় করার জন্য সেই রেস্টুরেন্টের দিকে পা বাড়ায়। এরপর ওই চায়ের দোকানদার রহমান ভাইয়ের কাছ থেকে নিরুপম জানতে পারে যে আতর আসলে পুলিশের ইনফর্মার হিসেবে কাজ করে। সেই কারণেই সে সব কিছুর খবর খুঁজে বেড়ায়। রহমান নিরুপমকে বলে এই সুন্দরপুর হলো বাংলাদেশ বর্ডারের একদম কাছে। প্রায় সবসময়ই ওপার বাংলা থেকে লোকজন এসে এপারে বসবাস করছে। আতর আলীও বাংলাদেশেরই লোক। এরপর আমাদের আলাপ হয় সিরিজের মুখ্য চরিত্র মুস্কান জুবেরির সাথে। তিনি এমএলএ সাহেবের সাথে কিছু অফার নিয়ে কথা বলছিলেন। এমএলএ মুস্কানকে জিজ্ঞেস করে যে সে তার অফার নিয়ে কিছু ভেবেছে কিনা। মুস্কান ওনাকে আশ্বস্ত করে জানায় যে সে এই অফারটা নিয়ে ভাবছে, কিন্তু সবকিছু গুছিয়ে নিতে তার একটু সময় লাগবে। এমএলএ সাহেব চলে যাওয়ার সময় মুস্কান ওনাকে বলে, আপনি একটা কথা মনে রাখবেন, আমার যা কিছু আছে তা সবই আপনার। কিন্তু এমএলএ চলে যাওয়ার পর মুস্কানের এক্সপ্রেশনের বদল দেখে আমরা বুঝতে পারি এমএলএর সামনে মুস্কানের হাসি মুখের ব্যবহারটা লোক দেখানো ছিল, আর এর পেছনে নিশ্চয়ই কোনো অন্য রহস্য আছে। নিরুপম চায়ের দোকান থেকে উঠে হাঁটতে শুরু করলে আতর আলী আবার নিরুপমকে ডেকে কথা বলতে শুরু করে। আতর নিরুপমের কাছে তার পরিচয় জিজ্ঞেস করলে আমরা জানতে পারি নিরুপম হলো মহাকাল নিউজ পেপারের সাংবাদিক। আর এখানে সে এসেছে এই রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি নামক রেস্টুরেন্ট আর মুস্কান জুবেরির ওপর একটা আর্টিকেল লিখতে। নিরুপম বলে যে এখানকার লোকরা মুস্কানের ব্যাপারে কিছুই বলতে পারছে না। এই শুনে আতর বলে যে মুস্কান জুবেরি তো আসলে এখানের লোক নয়। কয়েক বছর আগেই সে এখানে এসে হোটেল খুলে বসেছে। সেই কারণেই তার ব্যাপারে কেউ সেরকম কিছু বেশি জানে না। তবে আতর ওই মহিলার ব্যাপারে বেশ কিছু তথ্য নিরুপমকে জানায়। যেমন মুস্কান এখানে রেস্টুরেন্ট খুলেছে কিছু পুলিশ আর নেতাদের হাত করে, তার মধ্যে ওই এমএলএ সাহেবও আছেন। আতর বলে যে সে ওই হোটেলের একজন কর্মচারীর কাছ থেকে জানতে পেরেছে যে মুস্কান ওই হোটেলের খাবারেও কিছু একটা মেশায়, সেই কারণেই ওই খাবারগুলো এত সুস্বাদু। আতর বলে যে তার মনে হয় মুস্কান কোনো সাধারণ মহিলাই নয়, বরং সে একজন ডাইনি। এসব শুনে নিরুপম আতরকে বলে যে সে আতরকে প্রত্যেক দিন 500 টাকা করে দেবে, কিন্তু তার বদলে এই মুস্কান জুবেরির ইতিহাস এবং এই রেস্টুরেন্টের নামডাকের কারণ ইত্যাদি ইনফরমেশন সবকিছু নিরুপমের চাই। কিন্তু আতর যে তার হয়ে কাজ করছে এই কথা যেন পুলিশের কানে না যায়। আতর নিরুপমের কথায় রাজি হয়ে বলে তাকে যদি পুলিশ বা কেউ কিছু জিজ্ঞেস করে তাহলে সে বলবে যে নিরুপম এই সুন্দরপুরে জমি দেখতে এসেছে আর তাই আতর তাকে সাহায্য করছে। নিরুপম আতরকে জানায় যে সে কোন হোটেলে উঠেছে। ওরা দুজনে দুজনের ফোন নাম্বারও নিয়ে নেয়।
সেদিন রাতে আবার সুস্বাদু খাওয়ার আশায় নিরুপম সেই রেস্টুরেন্টে যায়। খাওয়ার শেষে নিরুপম এক ঝলক মুস্কান জুবেরিকে দেখতে পায়। রাতে নিরুপম তার ঘরে বসে কাজ করছিল, ঠিক তখনই তাকে ডাকতে আসে আতর আলী। কারণ আতর তাকে এমন এক বৃদ্ধ লোকের কাছে নিয়ে যেতে এসেছে যে মুস্কানের সম্বন্ধে অনেক কিছু জানে। অন্যদিকে আমরা দেখি মুস্কান তার নিজের বাড়িতে ঘুরে ঘুরে গান গাইছে। ঠিক তখনই মুস্কান তার বাড়ির পরিচারিকা শেফালি এবং চাকর যাদবকে এক রুমের মধ্যে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। সেই কারণে মুস্কান শেফালিকে বাইরে ডেকে প্রথমে কিছুটা বকা দেয় এবং পরে ফালু নামের একজনের কথা জিজ্ঞেস করলে শেফালি জানায় ফালু ছোট থেকেই কবর খুঁড়ে বড় হয়েছে, তাই এই কাজটা সে পারবেই। এদিকে আতর নিরুপমকে একটা কবরস্থানের মধ্যে দিয়ে সেই বৃদ্ধ লোকটির বাড়িতে নিয়ে যায়, কারণ এটাই শর্টকাট রাস্তা। কিন্তু আচমকাই নিরুপম একটা কবরের মধ্যে পড়ে যায়। আতর নিরুপমকে কবর থেকে উঠে আসতে সাহায্য করে। সেই সময় আতর নিরুপমকে ফালু নামের একটি ছেলের কথা বলে, যে কিনা এই কবরস্থানে অ্যাডভান্স কবর খুঁড়ে রাখে। অর্থাৎ ফালু নাকি আগে থেকেই বুঝে যায় যে কেউ একজন মরতে চলেছে। সেই কারণে গ্রামের সমস্ত বৃদ্ধ এবং অসুস্থ লোকেরা ফালুর কবর খোঁড়ার কথা শুনলেই ভয় পেয়ে ওঠে। সমস্ত ব্যাপারটা শুনে নিরুপমের বেশ অবাক লাগে। কথা বলতে বলতেই ওরা পৌঁছে যায় সেই বৃদ্ধ মাস্টারমশাই রমাকান্ত কামারের বাড়িতে। তিনি ওদেরকে বলতে শুরু করেন আর সিন শিফট হয় 1971 সালে বাংলাদেশের যুদ্ধের সময়কালে। আমরা দেখি একজন লোক এই মাস্টার রমাকান্ত এবং রাশেদ জুবেরি নামের একজনকে জানায় যে পাকিস্তান মিলিটারি বাংলাদেশের জমিদার বাড়িতে হামলা করেছে, সবার ওপর অসম্ভব অত্যাচার করছে। তাই রমাকান্ত যেন যত তাড়াতাড়ি সম্ভব রাশেদকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। রমাকান্ত ওদেরকে বলেন ওপারে সেই সময় বিখ্যাত জমিদার ছিলেন অলোকনাথ বসু। তার মেয়ে অঞ্জলি পালিয়ে গিয়ে বিয়ে করেছিল সৈয়দ জুবেরি নামের একজন মুসলিম ছেলেকে। তাদের একটি ছেলেও হয়, তার নাম রাশেদ জুবেরি। হিন্দু মুসলিমের বিয়েটা নিয়ে আপত্তি থাকলেও নাতি রাশেদ জুবেরির মুখ চেয়ে অলোকনাথ বসু তার মেয়ে অঞ্জলির সাথে সৈয়দ জুবেরির বিয়েটা মেনে নিয়েছিলেন। কিন্তু পাকিস্তানি সেনারা এক নিমিষে শেষ করে দিল জমিদার পরিবারের সবাইকে। অলোকনাথ বসু এবং সৈয়দ জুবেরিকেও যেমন মেরে ফেলা হয়, তেমনি অঞ্জলিও অত্যাচার আর খুনের হাত থেকে বাদ যায় না। সেই সময় অঞ্জলি আর সৈয়দের ছেলে রাশেদ জুবেরি এই মাস্টারমশাই রমাকান্ত কামারের বাড়িতে ছিল। রমাকান্ত আর রাশেদকে যখন ওই লোকটা জমিদার বাড়িতে পাকিস্তানি সেনাদের হামলা করার ব্যাপারে জানায়, তখন রাশেদ তার আব্বু আর মাকে আনতে যেতে চাইলেও রমাকান্ত পরিস্থিতির গুরুত্ব বুঝে রাশেদকে নিয়ে ওখান থেকে জোর করে পালিয়ে যায়। রমাকান্ত রাশেদকে বলে যে বর্ডারের ওপারে মানে সুন্দরপুরে রাশেদদের যে জমিদার বাড়ি আছে ওরা সেখানেই আশ্রয় নেবে। তবে সেদিন রাশেদ কোনো মতে পালিয়ে যেতে পারলেও রমাকান্ত পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়ে যায়, যার ফলে তাকে জোর করে মুসলিম ধর্ম গ্রহণ করানো হয়। তবুও অত্যাচারে শেষ হয় না, তাই বাধ্য হয়ে কিছুদিন পর রমাকান্ত বর্ডারের এপারে সুন্দরপুরে এসে ওঠে। তারপর তিনি এখানে প্রয়োজনীয় কাগজপত্র বানিয়ে এখানেই থাকতে শুরু করেন। অন্যদিকে যুদ্ধ মিটে যাওয়ার পর পাকিস্তানি সরকার অলোকনাথ বসুর ওপারে যে সমস্ত জমি ছিল সবই দখল করে। রাশেদ আর রমাকান্ত চেষ্টা করেও সেগুলো বাঁচাতে পারেনি। তবে ওদের আরও অনেক সম্পত্তি ছিল। বনানীতে তাদের এক বিশাল বাড়ি ছিল। সেই বাড়ি থেকে যা ভাড়া আসতো তাতেই রাশেদের বেশ ভালো করেই ভরণপোষণ চলে যেত। রাশেদ আর রমাকান্ত দুজন দুপারে থাকলেও 1993-94 সাল অবধি তাদের মধ্যে ভালোই যোগাযোগ ছিল। রাশেদ জুবেরি এপারে অনেকবারই এসেছে, কিন্তু 2006 জানা গেল যে রাশেদের ক্যান্সার ধরা পড়েছে। তাই তাকে এপারে নিয়ে আসা হয় চিকিৎসা করানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত রাশেদ বাঁচেনি। তার মৃত্যুর 2 মাস পরেই রাশেদ জুবেরির স্ত্রী মুস্কান জুবেরি এখানে চলে আসে। তার উদ্দেশ্য ছিল এপারে অলোকনাথ বসু এবং রাশেদ জুবেরির যে সমস্ত সম্পত্তির অধিকার নেওয়া হয়নি, অলোকনাথ বসুর নাতবউ হিসেবে সেগুলোর অধিকার নেওয়া। এরপরে নিরুপম রমাকান্তকে জিজ্ঞেস করে যে এই রেস্টুরেন্টের নামটা এরকম অদ্ভুত কেন। আতর বলে এটা তো খুবই সোজা, ওই মহিলা হয়তো রবি ঠাকুরের ভক্ত। রমাকান্ত বলেন না না, সেসব কিছু নয়। আসলে জমিদার অলোকনাথ বসুর বাবা ত্রিলোকনাথ বসু ছিলেন রবীন্দ্রনাথের সমসাময়িক সময়ের। সেই সময়ে ত্রিলোকনাথ বসুর বাড়ির একটা অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তখনই রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ের যক্ষ্মাতে আচমকা মৃত্যুর কারণে তিনি ত্রিলোকনাথ বাবুর নিমন্ত্রণ রক্ষা করতে আসতে পারবেন না জানিয়ে ত্রিলোকনাথ বসুকে একটা চিঠি পাঠিয়েছিলেন, যেটা থেকে ত্রিলোকনাথ বাবু বেশ হতাশ হন। আর রমাকান্তর মনে হয় এই ঘটনাটাই হয়তো কোনো সময় রাশেদ মুস্কানকে গল্পের ছলে জানিয়েছিল, তাই হয়তো ওর মাথায় এরকম নাম রাখার আইডিয়া এসেছে। মুস্কানের রান্না করতে করতে মনে পড়ে যায় তার অতীতের কথা।
মুস্কান তখন তার স্বামী রাশেদ জুবেরিকে ভালোবেসে খাইয়ে দিচ্ছিল। আসলে সেই সময় রাশেদ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ওরিয়েন্ট হসপিটালে চিকিৎসারত ছিল, আর মুস্কান তখন সেই হসপিটালেরই ডক্টর ছিল। সেখান থেকেই তাদের আলাপ। রাশেদ মুস্কানের রান্নার মস্ত বড় ভক্ত ছিল। তাদের দুজনের বয়সের পার্থক্যটা বেশ অনেকটা হওয়া সত্ত্বেও সম্পর্কটা বেশ গভীর ছিল। সিন শিফট হয় বর্তমানে। আতর নিরুপমকে জানায় মুস্কান এমএলএ সাহেবের জন্যই তার সমস্ত প্রপার্টি এত সহজে ফিরে পেয়েছে। যদিও সেখানে এমএলএ সাহেবেরও স্বার্থ ছিল, কারণ অলোকনাথ বাবুর উইলে নিজেদের জমি ছাড়াও কিছুটা ট্রাস্টির জমি ছিল, যেটা এমএলএ নিজে দখল করেছে। ওরা কথা বলতে বলতে কবরস্থান দিয়ে ফিরছিল, ঠিক সেই সময় ওদের কানে ভেসে আসে অনেকজনের কান্নার আওয়াজ। আতর বলে ওঠে, ফালুর খোঁড়া কবর আজও মিস হলো না। আতর নিরুপমকে জানায় জমিদার বাড়িতে মুস্কান তার কাজের মেয়ে শেফালি এবং চাকর যাদবকে নিয়ে থাকে। এরপর ওরা জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে সেই দিকেই পা বাড়ায়। ওরা জমিদার বাড়ির চারদিকটা ভালো করে দেখছিল, ঠিক সেই সময় ফালু সেখানে চলে আসায় ওরা লুকিয়ে পড়ে। ফালু এসে মুস্কানের সাথে কিসব যেন কথা বলতে থাকে। এই দেখে নিরুপম আর আতর দুজনেই বেশ অবাক হয় যে ফালুর মুস্কানের সাথে কী বা দরকার থাকতে পারে, তাও আবার এত রাতে। এরপরে কথায় কথায় নিরুপম জানতে চায় আতর সেদিন মুস্কানকে ডাইনি বলেছিল কেন। তখন আতর বলে গ্রামের মানুষের মুখে মুস্কানের ব্যাপারে বিভিন্ন কথা শুনে সে কৌতূহলবশত এক রাতে লুকিয়ে মুস্কানের বাড়িতে ঢুকে পড়ে। আর গাছে বসে বসে আতর সেখান থেকে দেখতে পায় যে মুস্কানের গায়ে কোনো অশরীরই ভর করেছে, কারণ মুস্কান তখন ভয়াবহ সাদা চোখে মানুষের রক্ত খাচ্ছিল। এই দেখে আতর সেদিন ওখান থেকে পালিয়ে আসে। সবটা শোনার পর নিরুপম রিপোর্ট লিখতে বসে। লেখা শেষ হয়ে গেলে নিরুপম হোটেল থেকে একটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে আতর ওই কবরস্থানের মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখে যে কবরটা তখন ফাঁকা ছিল সেটা এখন ভরাট হয়ে গেছে। সেই কারণেই কৌতূহলবশতই আতর ঢুকে পড়ে ফালুর বাড়িতে, কারণ ফালুর বাড়ি ওই কবরস্থানের পাশেই। এদিকে আমরা দেখি নিরুপম পাঁচিল টপকে ঢুকে পড়ে মুস্কান জুবেরির বাড়িতে। মুস্কান সেই সময় বাড়ি থেকে বেরিয়ে তাদের পেছনের বাগানের দিকে যায়। মুস্কানের পিছু নিয়ে নিরুপমও সেই দিকে গিয়ে লুকিয়ে থাকে। ওদিকে আতর ফালুর বাড়িতে অনেক কবর খোঁড়ার যন্ত্র, মদের বোতল দেখতে পায়। তারপরেই আতরের চোখ যায় খাটের নিচের একটা বস্তার উপর। সেই বস্তা খুলতেই আতর দেখে একটা মানুষের কঙ্কাল। নিরুপম মুস্কানের পিছু করে দেখতে পায় সেই বাগানে মুস্কান তার দারোয়ান আর ফালুকে দিয়ে কিছু একটা মাটি চাপা দিচ্ছিল। নিরুপমের মনে হয় যে সেটা কোনো মানুষের মৃতদেহ। ঠিক তখনই অসাবধানতার কারণে নিরুপম আওয়াজ করে ফেলে। মুস্কান সেটা শুনতে পায় এবং বুঝতেও পারে যে কেউ এখানে আছে, কিন্তু তবুও মুস্কান যেন না বোঝার ভান করে গান গাইতে থাকে। অন্যদিকে আতর কঙ্কাল থেকে ফালুর বাড়িতে ভয় পেয়ে বসেছিল। ঠিক তখনই ফালুকে ডাকতে এলাকার কিছু লোক আসে, কিন্তু ফালুর কোনো সাড়া শব্দ না পেয়ে ওরা ওখান থেকে চলে যায়। কিছু একটা রহস্য আছে বুঝতে পেরে আতর সেই কঙ্কাল থেকে একটা হার নিজের কাছে রেখে দেয় এবং কঙ্কালটিকে আগের মতোই রেখে ফালুর বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় নিরুপম যে হোটেলে উঠেছে সেখানে। কিন্তু সেখানে গিয়ে আতর জানতে পারে নিরুপম অনেকক্ষণ আগে বেরিয়েছে, এখনও ফেরেনি। আতর যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার সাথে চায়ের দোকানদার রেহমানের দেখা হয়। রেহমান আতরকে জানায় যে সে নিরুপমকে সাইকেল নিয়ে জমিদার বাড়ির দিকে যেতে দেখেছে। এই কথা শুনে আতর তাড়াতাড়ি সেই দিকে যায়। অন্যদিকে আমরা দেখি মুস্কানরা কিছু একটা মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে যায়। নিরুপম পেছন দিক দিয়ে পালাবার চেষ্টা করে দেখে পুকুরের জলে অনেকগুলো কুমির রয়েছে। নিরুপমের বুঝতে অসুবিধা হয় না যে নিজের সিকিউরিটি পারপাসেই মুস্কান এই কুমিরগুলোকে পুষে রেখেছে, যাতে এখান থেকে কেউ ভেতরে ঢুকতে বা পালাতে না পারে। কিন্তু কোনো সাধারণ মানুষ কুমির পুষে রাখতে পারে নিরুপম সেটা ভাবতেই পারছে না। সেই সময়ই আতর নিরুপমকে ফোন করে সবটা জানতে পেরে বলে এখন ওই রেস্টুরেন্টের জিনিসপত্রের মালগাড়ি এসেছে, দারোয়ান যাদব এখন এই সব নিয়েই ব্যস্ত থাকবে। এই সুযোগে নিরুপম পালিয়ে যেতে পারে। কিন্তু নিরুপম সেদিকে আস্তে আস্তে যাদবের মাল তোলা শেষ হয়ে গেছিল। পালিয়ে যাওয়ার সময় নিরুপমকে যাদব আর ফালু দেখতে পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে গুলি করতে থাকে। কোনো মতে নিরুপম সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় বেরিয়ে সে দেখে তার পেছন থেকে আতর সাইকেল নিয়ে আসছে। সে যাত্রায় আতরের জন্য নিরুপম প্রাণে বেঁচে যায়। তার বাড়িতে ঘটে যাওয়া সব ঘটনা মুস্কান ফোন করে পুলিশ স্টেশনে জানায়। নিরুপম আর আতর মুস্কান এবং ফালুর সব রহস্যময় কাজকর্ম নিয়ে আলোচনা করতে শুরু করে যে তারা কেন এসব করছে আর মুস্কান কেনই বা তার পুকুরে কুমির পুষেছে। নিরুপম বলে ওই মহিলার অনেক রহস্য আছে।
পরের দিন সকালে পুলিশ এসে আতরকে ডেকে নিয়ে যায়, কারণ থানার ওসি সাহেব তাকে ডেকেছে। অন্যদিকে নিরুপম একজনকে ফোন করে ওরিয়েন্ট হসপিটালে মুস্কান জুবেরির চাকরি করার ব্যাপারে ইনভেস্টিগেশন করতে বলে, কারণ ওই হসপিটালেই রাশেদ জুবেরি চিকিৎসারত ছিল। এদিকে সুন্দরপুর থানার ওসি সাহেব আতরকে বেশ কোমল স্বরে জিজ্ঞেস করে যে সে আজকাল কি করছে। প্রথমে আতর কিছু বলতে না চাইলেও পরে ওসি সাহেবের কথার প্যাচে সে সবকিছু বলতে বাধ্য হয়। আতর বলে যে সে নিরুপম চন্দের সাথে কাজ করছে। তিনি একজন সাংবাদিক, মহাকাল নিউজ পেপারে কাজ করেন। তিনি কলকাতা থেকে সুন্দরপুরে এসেছেন জমি কিনতে, সেই কারণেই আতর তাকে একটু সাহায্য করছে। কিন্তু তারপর ওসির কথা শুনে আতর বুঝে যায় যে তিনি আগে থেকেই সব ব্যাপারটাই জানেন। সবটা বুঝতে পেরে আতর প্রথমেই তার কাছে ক্ষমা চেয়ে নিরুপমের ব্যাপারে সে যা যা জানে সবই ওসি সাহেবকে জানিয়ে দেয়। অন্যদিকে নিরুপম আতরের খোঁজ করতে থাকে, কারণ সে তাকে ফোনে পাচ্ছে না। পরবর্তী সিনে আমরা দেখি মুস্কান এসপি সাহেবকে ফোন করে কেসের ব্যাপারে জিজ্ঞেস করে। এসপি মুস্কানকে জানায় এখনও কিছু জানা যায়নি। ওসি সবে তাদের ইনফরমার আতর আলীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, কিছু জানতে পারলে সে অবশ্যই জানাবে। কাজের কথা শেষে এসপি যেই মুস্কানের সাথে অন্তরঙ্গ কথা বলা শুরু করে অমনি মুস্কান তার ফোনটা কেটে দেয়। সিন শিফট হয়ে আমরা দেখি নিরুপম রিক্সা করে যাচ্ছিল, ঠিক তখনই তার সামনে পুলিশের গাড়ি চলে আসে এবং সেই পুলিশ অফিসারটি তাকে টেনে হিঁচড়ে নামিয়ে অকথ্য ভাষায় কথা বলতে থাকে। এসবের কারণে নিরুপম রেগে উল্টে তার উপরেই হাত চালিয়ে দেয়। প্রচণ্ড রাগে সেই পুলিশ অফিসার তার রিভলভার বের করে নিরুপমকে মারতে উদ্যত হয়, কিন্তু দীর্ঘদিনের অনভ্যাসের কারণে সে সেটাকে ওপেনই করতে পারে না। তখন নিরুপম নিজেই সেই রিভলভারটিকে খুলে দেয়। পরের সিনে আমরা মুস্কানকে শাওয়ার নিতে দেখি, ঠিক তখনই তার কাছে এসপি সাহেবের ফোন আসে। আমরা দেখি এসপি সাহেবের নাম্বারটা মুস্কানের ফোনে আহাম্মক 2 নামে সেভ করা আছে। এসপি যখন ফোনে জানতে পারে যে মুস্কান শাওয়ার নিচ্ছে, তখন তার কথার টোনটা বেশ চেঞ্জ হয়ে যায়। এরপরে তিনি মুস্কানকে নিরুপমের ব্যাপারে জানাতে থাকে। এইদিকে আমরা দেখি ওসি সাহেব বেশ কড়া ভাষায় কথা বলে নিরুপমের থেকে সব কথা বার করার চেষ্টা করছেন। নিরুপম যতই ভালোভাবে তাকে উত্তর দেওয়ার চেষ্টা করছেন, তিনি ততই বাজেভাবে কথা বলছেন। উপরন্তু এসআই আনওয়াতও নিরুপমের সাথে অকথ্য ভাষায় কথা বলতে থাকে। এরই মধ্যে ওসি সাহেব নিরুপমকে বলে যে তিনি মহাকাল নিউজ পেপারে ফোন করে দেখেছেন, আর সেখান থেকেই তিনি জানতে পেরেছেন যে মহাকাল অফিসে নিরুপম চন্দ নামের কোনো সাংবাদিক কাজ করে না। ওসি নিরুপমকে তার আসল পরিচয় জিজ্ঞেস করে। তখন নিরুপম বেশ ঠান্ডা স্বরেই উত্তর দেয়, ওই যে আমি হলাম নিরুপম চন্দ, আই এম নট আ জার্নালিস্ট। নিরুপমের এইরকম ঠান্ডা ব্যবহারে ওসি মারাত্মক রেগে গিয়ে তাকে যা নয় তাই ভাষায় গালাগালি দিতে শুরু করে। তখন নিরুপম ওসিকে বলে, আপনি যদি আমার সাথে এইরকমই ব্যবহারটা চালিয়ে যান তাহলে আপনার পরবর্তী পোস্টিং সুন্দরপুরের থেকেও খারাপ জায়গায় হবে। 3-4 বছরের জন্য শহরে পোস্টিংয়ের তো কোনো সম্ভাবনাই নেই। সুন্দরবনে কিন্তু এখনও বেশ কয়েকটা থানা আছে যেখানে এখনও কুমির অজগর সাপ হামেশাই ঘুরে বেড়ায়। নিরুপমের গলার জোর দেখে ওসি বুঝতে পারেন যে নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। সেই কারণে তিনি নিরুপমের সাথে আলাদা করে কথা বলবেন বলে এসআই এবং আতর আলীকে বাইরে যেতে বলেন। এরপর ফ্ল্যাশব্যাকে সিন শিফট হয়ে আমরা দেখতে পাই মোহাম্মদ হাসিব নামের একটি ছেলে চারুলতা নামের কোনো একটি মেয়ের সাথে মেসেঞ্জারে চ্যাট করছে এবং তাদের চ্যাটের মাধ্যমে বোঝা যায় যে তারা কাল দেখা করছে। সেই কারণেই মোহাম্মদ তার এক কলিগকে মিথ্যে বলে একটা ট্যাক্সি ড্রাইভারের নম্বর নিয়ে নেয়, কারণ ওই মেয়েটির সাথে দেখা করবার জন্য তার একটা ট্যাক্সি দরকার ছিল। সিন বর্তমানে ফিরে আসলে আমরা দেখি ওসির ঘর থেকে বেরিয়ে নিরুপম আতরকে জানায় যে তারা আগের মতোই কাজ করবে। তবে নিরুপম কোনো সাংবাদিক নয়, বরং সে সিবিআই এর একজন স্পেশাল অফিসার। আবার সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই নিরুপমকে তার ওপর মহলের একজন অফিসার একটি কেসের দায়িত্ব দেয়। কলকাতা পুলিশ এই কেসটা সলভ করতে ফেল করে গেছে, সেই কারণেই এই কেসটার ভার এসেছে সিবিআই এর ওপর। কেসটার ব্যাপারে আমরা জানতে পারি বাংলাদেশের এক মিনিস্টারের ভাইপো অর্থাৎ মোহাম্মদ হাসিব গত কয়েক মাস যাবৎ নিখোঁজ। পুলিশ অফিসাররাও হাল ছেড়ে দিয়েছে। এছাড়াও শহরে পরপর 5 জন যুবক একইভাবে নিখোঁজ হয়ে গেছে। সিন শিফট হয় বর্তমানে। আমরা দেখি এসপি চেম্বারে নিরুপম বসে আছে। এসপি সমস্তটা জেনে প্রথমে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। তিনি নিরুপমকে বলেন সে তার পরিচয় গোপন না করলেও পারত,
তখন নিরুপম বলে সে যদি এই সুন্দরপুরে এসে জানতে না পারত যে এই কেসের প্রধান সাসপেক্ট মুস্কান জুবেরির সাথে এসপি সাহেবের খুব বন্ধুত্ব রয়েছে, তাহলে হয়তো সে তার পরিচয় গোপন করত না। কিন্তু যেখানে সে জানতে পেরেছে যে প্রাইম সাসপেক্ট মুস্কান জুবেরির সাথে এসপি সাহেবের দহরম মহরম আছে, সেখানে সে কি করে তার পরিচয় দিতে পারত। এসপি নিরুপমের কাছে জানতে চায় যে মুস্কান জুবেরি কোন কেসের জন্য প্রাইম সাসপেক্ট। নিরুপম বলে যে শহর থেকে কয়েকজন ছেলে পরপর নিখোঁজ হয়ে গেছে, আর তাদের মধ্যে একজন মিনিস্টারের ভাইপো। তারাই এই কেসটার ব্যাপারে যতটা ইনভেস্টিগেশন করেছে তাতে পাওয়ার মধ্যে কিছু নম্বর আর একটি ইন্টারেস্টিং আইডি পেয়েছে। মনে করা হচ্ছে যে তার সাথেই মোহাম্মদ হাসিব শেষ দেখা করতে গেছিল। কিন্তু হাসিব নিখোঁজ হওয়ার দিনে যে ট্যাক্সি অর্গানাইজেশনের নাম্বার সে নিয়েছিল, সেদিন সেখানে যারা ডিউটিতে ছিল তাদের সাথে কথা বলে নিরুপম জানতে পেরেছে যে কে সেদিন মোহাম্মদ হাসিবকেই কোথা থেকে পিক আপ করেছিল এবং কোথায় ড্রপ করেছিল। সিন ফ্ল্যাশব্যাকে শিফট হলে আমরা দেখি সেই ট্যাক্সি ড্রাইভার বলে যে মোহাম্মদ হাসিবকে তার ভালো করেই মনে আছে। সে তাকে তার আনোয়াসার অফিস থেকে রিসিভ করেছিল আর সুন্দরপুরের একটা রেস্টুরেন্টে ড্রপ করেছিল। পুরো ব্যাপারটা তার ভালো করে মনে আছে, কারণ কিছুদিন আগে সে আরেকটা ছেলেকেও ওই একই রেস্টুরেন্টের কাছে ড্রপ করেছিল এবং সেই রেস্টুরেন্টের নামটা খুবই অদ্ভুত। সেটা হলো রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। সব শুনে এসপি বলেন, কিন্তু এসবের পেছনে কি সত্যি মুস্কানের কোনো হাত আছে? তখন নিরুপম বলে এই 1 বছরের মধ্যে এইরকমই সিমিলার কেস মোট 3টি পাওয়া গেছে এবং তারা সবাই সিঙ্গেল এবং তাদের প্রত্যেকের বয়স 30 থেকে 35-এর মধ্যে। তারা প্রত্যেকেই নিখোঁজ। নিরুপম এসপিকে জিজ্ঞেস করে ওরিয়েন্ট হসপিটালের ডক্টর ইন্দ্রায়ুত মুস্কানের সাথে দেখা করতে এখানে আসেন কিনা। নিরুপমের প্রশ্নের উত্তরে আমতা আমতা করে এসপি বলে কলকাতা থেকে একমাত্র ডক্টর ইন্দ্রায়ুতই মুস্কানের সাথে দেখা করতে আসে। অন্যদিকে আমরা দেখি ফালু আবার একটা কবর খুঁড়তে থাকে। তখন আতর সেখানে এসে ফালুকে বলে যে ফালুর অ্যাডভান্স কবর খোঁড়ার রহস্য খুব শীঘ্রই উন্মোচন হবে, আর সবাই এটাও জানবে যে ফালুর সাথে মুস্কানের কিসের এত দহরম মহরম। আতরের কথা শুনে ফালু রেগে গেলে আতর তাকে বলে যে সে এও জানে ফালুর খাটের নিচে কঙ্কাল আছে। আতর ফালুকে সেই কঙ্কালের হাড়টাও দেখায়। এতে করে ফালু প্রচণ্ড ঘাবড়ে আর রেগে গিয়ে সেই হাড়টা আতরের কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেটা দিয়েই আতরের মাথায় আঘাত করে তাকে কবরের মধ্যে ফেলে দেয়। এদিকে নিরুপম মুস্কানের কেসের ব্যাপারে আলোচনা করতে তার অভিজ্ঞ সিনিয়র খরাজ খাসনবিশের কাছে এসেছে। খরাজবাবু তার একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন করছিল আর নিরুপম ওনার কাছে মুস্কান জুবেরির কেসটাকে নিয়ে আলোচনা করছিল। নিরুপমের কাছ থেকে কেসের সমস্ত ব্যাপারটা শুনে খরাজবাবু বারবার নিরুপমকে ফালুর ব্যাপারে সমস্ত তথ্য জোগাড় করতে বলে। অর্থাৎ ফালু যেসব অ্যাডভান্স কবর খুঁড়ে রাখে সেগুলোর পাশে আর কোনো কবর আছে কিনা, আর তাদের মধ্যে দূরত্বটা কত, এসব জানতে পারলেই ফালুর রহস্য উন্মোচন হয়ে যাবে। নিরুপম খরাজবাবুকে একটা কাজ করতে অনুরোধ করে, কিন্তু সেটা কি কাজ সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এদিকে ফালু আতরকে মাথায় আঘাত করে কবরের মধ্যে ফেলে দিয়ে সেই কবরেই তাকে মাটি চাপা দিয়ে দেয়। তারপর সেখান থেকে পালিয়ে একটা গাছের তলায় আশ্রয় নেয়। তখনই আমরা ফালুর একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে সে একজন সেক্স ওয়ার্কারের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিল। তবে ফালুর কাছে টাকা না থাকায় সেই মেয়েটি ফালুর ওপর বেশ বিরক্ত। মনের দুঃখে ফালু বাড়ি ফিরে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে অঝোর বৃষ্টি নামে, তার উপর আবার অন্ধকার রাত। ঠিক সেই সময় একজন বৃদ্ধ মানুষ ফালুকে সাহায্যের জন্য ডাকে, কারণ তিনি বৃষ্টির জন্য পিছলে সেখানে পড়ে গেছিলেন। বৃদ্ধ লোকটিকে দেখে ফালুর প্রথমে সহানুভূতি জাগলেও পরেই তার মাথায় একটা কুবুদ্ধি আসে আর সাথে সাথেই সে ওই বৃদ্ধ লোকটিকে মেরে ফেলে। কারণ ফালুর পেশা যেহেতু কবর খোঁড়া, সেই কারণে সে যদি এই বৃদ্ধকে মেরে ফেলে তাহলে পরের দিনই সে এই বৃদ্ধর কবর খুঁড়ে টাকা উপার্জন করতে পারবে। এইসব ভেবেই ফালু ওই বৃদ্ধ লোকটিকে মেরে ফেলে। ফালুর প্ল্যান অনুযায়ী পরের দিন সে ওই বৃদ্ধ লোকটির কবর খুঁড়ে টাকা উপার্জন করে। টাকা নিয়ে রাতে ফালু আবার আসে তার প্রেমিকার কাছে। তখন তার প্রেমিকা তাকে বলে অল্প পয়সার কাজ করে লাভ নেই, ফালু কঙ্কালের ব্যবসা করতে পারে, কারণ শহরে কঙ্কালের অনেক ডিমান্ড আছে আর এই ব্যাপারে তার জানাশোনা অনেকজন লোকও আছে, তাই কঙ্কাল বিক্রির ব্যবস্থা সেই করে দিতে পারবে। কিন্তু এতে একটাই সমস্যা, গ্রামের কোনো লোক যদি তাকে দেখে নেয় কবর খুঁড়ে কঙ্কাল বের করতে তাহলে বেশ ঝামেলা হতে পারে। এই কথা শুনে ফালু বলে যে সে মৃত কবরের পাশেই নতুন কবর খুঁড়বে আর মাটির নিচ থেকে সুড়ঙ্গ বানিয়ে কঙ্কালটা নিয়ে নেবে।
এরকমই কোনো একটা উদ্দেশ্যে ভালুর অ্যাডভান্স কবর খুঁড়ে রাখার ব্যাপারটা আন্দাজ করতে পেরেই খরাজবাবু নিরুপমকে ভালুর ব্যাপারে খোঁজ নিতে বলেন। খরাজবাবু বলেন, হতে পারে ভালু যখন নতুন কবর খুঁড়ছিল তখন গ্রামের লোক তাকে দেখে ফেলে, আর সেই কারণেই ভালু তার আসল উদ্দেশ্য ঢাকতে মিথ্যে কথা বলে যে তার মনে হচ্ছে আজকে কেউ মারা যাবে। আর কাকতালীয়ভাবে সেটাই হয়। গ্রামে এই খবরটা আগুনের মতো ছড়িয়ে যায়, আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ভালুর সাথে ঠিক এটাই হয়েছিল। নিরুপম কলকাতা থেকে ফিরে আতরের খোঁজ করতে থাকে এবং সে জমিদার বাড়ির সামনে গেলে রমাকান্ত বাবুর দেখা পায়। নিরুপম তার কাছে আতরের কথা জিজ্ঞেস করলে তিনি জানান যে তিনি আতরকে কবরস্থানের দিকে যেতে দেখেছেন। এটা শুনে নিরুপমের কি যেন একটা সন্দেহ হয়, আর সে দৌড়ে কবরস্থানের দিকে যায়। সেখানে গিয়ে নিরুপম দেখে এক মৃত ব্যক্তির বাড়ির লোক ওই কবরস্থানেই বসে ভালুর অপেক্ষা করছে, কারণ সেই মৃত ব্যক্তিকে কবর দিতে হবে এবং ভালু রাতে যে কবরটা খুঁড়েছিল সেটাও সে মাটি চাপা দিয়ে দিয়েছে, আর কাল রাত থেকে ভালুকেও তারা খুঁজে পাচ্ছে না। এসব শুনে নিরুপমের ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগায় সে ওই কবরের পাশে গিয়ে আতরের মোবাইলটা দেখতে পায়। নিরুপম বুঝে যায় এই কবরেই আতরকে মাটি চাপা দেওয়া হয়েছে। সেই কারণে নিরুপম এবং ওই মৃত ব্যক্তির পরিবার মিলে আতরকে উদ্ধার করে। ভাগ্যক্রমে আতর বেঁচে যায়। এসপি সাহেব নিরুপমকে জানায় যে তিনি জমিদার বাড়ির সামনে দুজন পুলিশকে সিভিল ড্রেসে মুস্কানের ওপরে নজর রাখার দায়িত্ব দিয়েছেন, যাতে ওই মহিলা কোনো মতেই পালাতে না পারে। সেদিন রাতে মুস্কান জুবেরি নিরুপমকে ফোন করে বলে যে সে বুঝতে পারছে যে নিরুপম তার ব্যাপারে বেশ কৌতূহলী। মুস্কান চায় যে কেউ যদি তার ব্যাপারে জানার জন্য এতটাই আগ্রহী হয় তাহলে সরাসরি কথা বলাই ভালো। সেই কারণে মুস্কান নিরুপমকে তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানায়। নিরুপমও মুস্কানের সাথে সরাসরি কথা বলার সুযোগটা ছাড়ে না। নিরুপম চলে আসে মুস্কানের সাথে দেখা করার জন্য। মুস্কান নিরুপমকে জিজ্ঞেস করে যে পুলিশের হঠাৎ করে তার পেছনে লাগার কারণটা কি। এরপর নিরুপম মুস্কানের অতীত জীবনের গল্প বলতে শুরু করে। মুস্কান আগে তার পরিবারের সাথে আমেরিকায় থাকত। হঠাৎই সে এই দেশে চলে এসে কলকাতার ওরিয়েন্ট হসপিটালে ডাক্তার হিসেবে জয়েন করে, আর সেখানেই ক্যান্সারের পেশেন্ট হিসেবে আসে রাশেদ জুবেরি। রাশেদের পুরো দেখাশোনার দায়িত্ব এসে পড়ে মুস্কানের ওপরে। যেহেতু রাশেদের বাড়িতে তাকে দেখাশোনার জন্য কেউ ছিল না, তাই পুরো 3 মাস তিনি হসপিটালেই ছিলেন। এই 3 মাস মুস্কান রাশেদ জুবেরির খেয়াল রাখে, আর ধীরে ধীরে তাদের সম্পর্ক শুরু হয়। রাশেদ জুবেরি খেতে খুবই ভালোবাসত, আর ঠিক সেইভাবেই ভালো ভালো খাবার খাইয়ে মুস্কান জয় করল রাশেদের মন। কিন্তু কিছুদিন পরে রাশেদ হয়তো বুঝতে পেরেছিল যে সে আর বেশি দিন বাঁচবে না। সেই কারণে রাশেদ মুস্কানকে বিয়ের প্রপোজাল দেয়। এরপর তারা দুজনে ঢাকাতে এসে রেজিস্ট্রি করে বিয়ে করে নেয়। ওদের বিয়ের পর আর মাত্র 4 মাসই রাশেদ বেঁচে ছিল। মুস্কান নিরুপমের কথাটা শুধরে দিয়ে বলে ওদের বিয়ের পর রাশেদ বেঁচে ছিল ঠিক 5 মাস 17 দিন। এরপর মুস্কান বলতে শুরু করে। রাশেদের মুস্কানকে বিয়ের প্রপোজাল দেওয়ার পর প্রথমে সে বিয়ে করতে রাজি হয়নি, কিন্তু পরে মুস্কান রাশেদের শারীরিক এবং মানসিক অবস্থার কথা চিন্তা করে বিয়েটা করেই নেয়। সব শুনে নিরুপম বলে, তাহলে মুস্কান এই সব কিছু সম্পত্তির জন্যই করেছে, তাই তো? একজন মৃত্যু পথযাত্রীকে বিয়ে করে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে। নিরুপমের কথা শুনে মুস্কান হেসে বলে, সাধারণ মানুষ যেরকম চিন্তা করে আপনিও সেরকমই চিন্তা করলেন। আপনার চিন্তা ভাবনা দেখে আমি খুবই হতাশ হলাম। মুস্কান বলে যে সে বিয়ের আগে জানতই না রাশেদের সুন্দরপুরে কোনো সম্পত্তি আছে। সে এটাই জানত যে ওদের বেশিরভাগ সম্পত্তি বেদখল হয়ে গেছে। নিরুপম মুস্কানকে জিজ্ঞেস করে যে সে ওরিয়েন্ট হসপিটালের চাকরিটা কেন ছাড়ল। মুস্কান বলে যে তার আর চাকরি করতে ভালো লাগছিল না, সে প্রকৃতির কাছে থাকতে চেয়েছিল। মুস্কান রাশেদকে কথা দিয়েছিল যে সে একটা রেস্টুরেন্ট ওপেন করবে, কারণ রাশেদ ভীষণভাবে চেয়েছিল যে মুস্কানের হাতের রান্নার স্বাদ যেন সবাই পায়। আর সে যেহেতু রান্না নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে চায়, সেই কারণেই সে এখানে এসেছিল। কারণ সুন্দরপুরে যেসব অর্গানিক শাকসবজি মাছ মাংস পাওয়া যায়, কলকাতায় থেকে সেটা কখনোই সম্ভব হতো না। মুস্কানের কথা শুনে নিরুপম মস্করা করে জানতে চায়, আর কুমির পোষার কারণটা কি? সেটা দিয়ে আশা করি কোনো রেসিপি বানান না? মুস্কান বলে, রান্না ছাড়াও এটা তার একটা বাইরের শখ। 3-4 মাস হলো সে কুমির পুষছে, রপ্তানি করারও ইচ্ছে আছে। নিরুপম মুস্কানকে সেই মাটি খুঁড়ে মৃতদেহ চাপা দেওয়ার ব্যাপারটা জিজ্ঞেস করতে মুস্কান বলে যে সে লোকাল উপায়ে লাল আঙুর মাটি চাপা দিয়ে রেড ওয়াইন তৈরি করে, কারণ তার রান্নার জন্য রেড ওয়াইনের প্রয়োজন হয়, আর কলকাতা থেকে সবসময় রেড ওয়াইন এক্সপোর্ট করে আনাটা খুবই এক্সপেন্সিভ।
সেই কারণেই সে তার বাড়ির বাগানে হাঁড়ি ভর্তি করে আঙুর চাপা দিয়ে রেখেছে রেড ওয়াইন তৈরি করার জন্য। সে তার বাড়িতে এমন কিছুই করে না যার জন্য তাকে তটস্থ হয়ে থাকতে হবে। তবে যারা তার ব্যাপারে অহেতুক কৌতূহল নিয়ে তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছে তাদেরকে সে ভয় দেখিয়ে ছেড়ে দিয়েছে। মুস্কান তার এক অভিনেত্রী বান্ধবীর থেকে ওই ডাইনির লেন্সটা নিয়েছিল আর রেড ওয়াইনটা গ্লাসে ঢালার বদলে ঢেলেছিল বাটিতে। এটা দেখেই সবাই তাকে রক্তচোষা ডাইনি ভেবেছে। মুস্কানের কথা শুনে নিরুপম বলে, এক রক্তচোষা ডাইনি যার সাথে নাকি এমএলএ, এসপি এবং আরও অনেকের ওঠা বসা আছে। জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা, পুকুরে কুমির, দারোয়ানের হাতে রাইফেল। ব্যাপারটা খুব একটা কম রহস্যময় নয়, তাই না? অন্যদিকে আমরা দেখি খরাজবাবু ওরিয়েন্ট হসপিটালের ডক্টর ইন্দ্রজিৎ সেনের কাছে মুস্কান জুবেরির ব্যাপারে কথা বলতে গেছেন। খরাজবাবু কথা শুরু থেকেই এমন এক ভাবভঙ্গি নিয়ে কথা বলতে থাকেন যেন সে মুস্কান জুবেরির আসল রহস্যটা জানেন, অর্থাৎ যে কয়েকজন ছেলে নিখোঁজ হয়েছে তার পেছনে যে মুস্কান জুবেরি আছে এবং এর পেছনে আসল কারণটা কি সবই তার জানা। তিনি ডক্টর সেনকে বলেন, যেহেতু এই নিখোঁজ ব্যক্তিদের মধ্যে একজন মিনিস্টারের ভাইপো, তাই সেই মিনিস্টার যে তার সর্বশক্তি দিয়ে মুস্কান এবং তার সাথে জড়িত সবকিছুর পেছনে পড়বে সেটা বলাই বাহুল্য। এতে করে ডক্টর সেনের রেপুটেশন আর তার হসপিটালের অবস্থা কি হবে সেটা নিশ্চয়ই তিনি বুঝতেই পারছেন। খরাজবাবুর কথাগুলো ডক্টর সেনকে বেশ ভয় পাইয়ে দেয়। এদিকে নিরুপম মুস্কানকে বলতে থাকে, হাসিব নামের একটি ছেলে তার রেস্টুরেন্টের সামনে থেকেই নিখোঁজ হয়েছে। মুস্কান এটা শুনে বলে, তার রেস্টুরেন্টে রোজ প্রচুর লোক আসে, তাই তার পক্ষে জানা সম্ভব না খাওয়ার পরে কে কোথায় যাচ্ছে। নিরুপম বলে, এই ছেলেটি নিখোঁজ হওয়ার ঠিক 2 মাস আগে ওই একই ট্যাক্সিতে আরেকজন ছেলে এই রেস্টুরেন্টে এসেছিল। নিরুপমকে থামিয়ে দিয়ে মুস্কান বলে ওঠে, 3 মাসে পরপর 2জন মানুষ একই জায়গায় এসে নিখোঁজ হয়েছে, কিন্তু সেখানে আমার ভূমিকাটা কোথায়? নিরুপম হেসে বলে, আমি কিন্তু বলিনি দ্বিতীয় ছেলেটিও এখানে এসে নিখোঁজ হয়েছে। আমি শুধু বলেছি 2 মাস আগে আরেকটি ছেলেও ওই একই ট্যাক্সিতে এই রেস্টুরেন্টে এসেছিল। অর্থাৎ মুস্কান নিজের কথার জালে নিজেই ফেসে যায়। এরপর নিরুপম মুস্কানকে আরও একটি ইন্টারেস্টিং তথ্য জানায়। সে বলে, এখনো পর্যন্ত মোট 5 জন নিখোঁজ, যাদের মধ্যে থেকে 4 জনের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আর যে একজনের ফেসবুক আইডি লাইভ ছিল সেই আইডি সার্চ করে একটা ইন্টারেস্টিং আইডি তাদের হাতে এসেছে। মেসেজগুলো দেখে বোঝা যাচ্ছে যে চারুলতার সাথে ভিকটিমের একটা রিলেশনশিপ ছিল। নিখোঁজ হওয়ার দিন ভিকটিমের চারুলতার সাথেই দেখা করতে আসার কথা ছিল, আর চারুলতার লোকেশন হলো সুন্দরপুর। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে আপনি রবীন্দ্রনাথের ভক্ত। রেস্টুরেন্টের নামও রবীন্দ্রনাথের নামে। ফেসবুক চ্যাটিংয়ের আইডি হলো রবীন্দ্রনাথেরই আইকনিক ক্যারেক্টার চারুলতা। সবটা শুনে মুস্কান বলে, আপনি যা যা গল্প বলে যাচ্ছেন তার কোনো প্রমাণ আছে কি? নিরুপম বলে, প্রমাণও খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ তার সিনিয়র অফিসার খরাজ খাসনবিশ গেছেন ওরিয়েন্ট হসপিটালের ডক্টর ইন্দ্রজিৎ সেনের ইন্টারভিউ নিতে। ওদিকে খরাজবাবু ডক্টর সেনকে তার কথার জালে ফাঁসিয়ে প্রচণ্ড পরিমাণে ভয় পাইয়ে দেন। তিনি ডক্টর সেনকে বলেন, সে যদি সমস্ত সত্যি না স্বীকার করে তাহলে তার এত বছরের রেপুটেশন, তার সাথে হসপিটালের রেপুটেশনও জলে যাবে। কারণ মুস্কানকে এখন পুলিশ কাস্টাডিতে জেরা করা হচ্ছে, আর সে অনেক কিছুই স্বীকার করেছে। ডক্টর সেন ভয়ে ভয়ে জানতে চায় যে মুস্কান কি বলেছে। তখন খরাজবাবু তাকে বলেন, আইনত সেসব কথা এখন বলা যাবে না। তিনি ডক্টর সেনকে বলেন, সহমরণে যাবেন না ডাক্তার, সতীদাহ প্রথা অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। সহমরণে গেলে মৃত ব্যক্তির কোনোই লাভ হয় না, শুধু লাশের সংখ্যাটা 1 থেকে 2 হয়। খরাজবাবুর কথাগুলো শুনে ডক্টর সেন রাজি হয়ে যায় সবকিছু বলার জন্য। খরাজবাবু ডক্টর সেনকে জিজ্ঞেস করে যে মুস্কান কেন তার চাকরি ছেড়ে দিল। সিন ফিরে আসে আবার নিরুপম এবং মুস্কানের কাছে। নিরুপম বলে, মুস্কানের চাকরি ছাড়ার আগেই ওরিয়েন্ট হসপিটালে একটা স্ক্যান্ডেল ঘটে গেছিল অর্গান পাচারের জন্য। যে খবরটা হসপিটাল অথরিটি চাপা দেওয়ার চেষ্টা করলেও সেটা চাপা পড়েনি। একজন জার্নালিস্ট খবরটাকে ব্রেক করে। মুস্কান বলে যে অনেক হসপিটালেই এইসব সমস্যা হয়, ওই হসপিটালেও হয়েছিল, তবে কেউ কিছুই প্রমাণ করতে পারেনি। কিন্তু সেই ঘটনার সাথে এইসবের কি সম্পর্ক? নিরুপম বলে, যদি কোনো সম্পর্ক থেকে নাই থাকে তাহলে সেই ঘটনার পরেই মুস্কান কেন হসপিটাল ছেড়ে দিয়েছিল? মুস্কান বারবার বলতে থাকে, নিরুপম এসব বলে কি প্রমাণ করতে চাইছে? যে মুস্কান ওই নিখোঁজ ব্যক্তিগুলোকে মেরে তাদের অর্গান পাচার করে দিয়েছে, আর তাদের মৃতদেহগুলো ফালুকে দিয়ে কবর দিয়েছে তার বাড়ির পিছনের বাগানে। নিরুপম বলে যে পুলিশের এটাই সন্দেহ।
তবে সে মুস্কানের কাছ থেকে সত্যিটা জানতে চায়। তখন মুস্কান বলে যে সে সত্যিটা বলতে রাজি আছে, কিন্তু সত্যিটা সহ্য করার সাহস বা ক্ষমতা নিরুপম চন্দের আছে তো। মুস্কান বলে যে তার 10 বছর বয়সে তার পরিবার আমেরিকায় শিফট হয়। স্কুলের পরে মেডিকেল কলেজে ভর্তি, আর কলেজের ফাইনাল ইয়ারের ভ্যাকেশনে নিজের কিছু বন্ধুবান্ধবকে নিয়ে তারা সবাই ঘুরতে যায় ল্যাটিন আমেরিকাতে। কথা বলতে বলতে মুস্কান নিরুপমকে তার একটি পুরনো অ্যালবাম দেয় দেখার জন্য। মুস্কান বলে যে এই অ্যালবামটা দেখলেই নিরুপম অনেক কিছু বুঝতে পারবে। অ্যালবামটা অনেক পুরনো হওয়ার কারণে তার পাতাগুলো সহজে উল্টানো যাচ্ছিল না, সেই কারণে নিরুপম বারবার সেটাকে মুখের লালা দিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। মুস্কান বলে সেই ভ্যাকেশন থেকে ফেরার সময় খারাপ আবহাওয়ার জন্য তাদের প্লেনটা অ্যান্ডিস পর্বতের অনেক ওপরে ক্র্যাশ করে। অর্থাৎ শুরুতেই আমরা যে প্লেন ক্র্যাশ হতে দেখেছিলাম সেটা এই ঘটনাটাই। মুস্কান বলে সেই প্লেন ক্র্যাশে সব যাত্রী মারা গেছিল। এটা শুনে নিরুপম অবাক হয়ে জিজ্ঞেস করে, প্লেন ক্র্যাশে যদি সবাই মারাই গিয়ে থাকে তাহলে আপনি কে? আবার সিন শিফট হয় খরাজবাবু আর ডক্টর সেনের কাছে। ডক্টর সেন বলেন 5 বছর আগে আমেরিকা থেকে একটি ডক্টর তাদের হসপিটালে জয়েন করে। সে মুস্কানকে চিনত। সেই ডক্টর আসার পরেই একটা গা শিউরে ওঠা তথ্য মুস্কানের ব্যাপারে ছড়িয়ে পড়ে। তবে ডক্টর সেন মুস্কানকে আমেরিকাতে থাকাকালীনই চিনতেন, তাই তিনি সবটাই জানতেন। মুস্কানের ঘটনাটা নিয়ে সেই সময় পেপারে অনেক লেখালেখি হয়েছিল, এমনকি সিনেমাও তৈরি হয়েছিল। খরাজবাবু জানতে চায় যে সেই গা শিউরে ওঠা তথ্যটা ঠিক কী। এরপর ডক্টর সেনও খরাজবাবুকে ওই প্লেন ক্র্যাশের কথাই বলতে শুরু করে। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে সেই দুর্ঘটনার সময়কালে। আমরা দেখি প্লেন ক্র্যাশের পরে প্রায় সমস্ত যাত্রী মারা গেছে, শুধুমাত্র হাতে গোনা কয়েকজনকে ছাড়া। যে কজন বেঁচে ছিল এই পরিস্থিতির জন্য তারা প্রত্যেকেই খুবই ভেঙে পড়েছিল। তবুও ওরা সবাই সবাইকে সাহস জুগিয়ে বাঁচার জন্য লড়াই করবে বলে ঠিক করে আর অপেক্ষা করে রেস্কিউ টিমের জন্য। প্রথম কদিন তারা মৃত যাত্রীদের ব্যাগে থাকা খাবার এবং জল খেয়ে বেঁচে থাকে, বরফ গলিয়ে জল তৈরি করে খায়। এইভাবেই কেটে যায় 1 সপ্তাহ। কিন্তু তখনও তাদের কাছে কোনো রেস্কিউ টিম এসে উপস্থিত হয় না। ধীরে ধীরে তারা বুঝতে পারে খিদের যন্ত্রণা কতটা ভয়ানক, আর তারা এটাও বুঝতে পারে যে ওরা প্রত্যেকেই ধীরে ধীরে মারা যাচ্ছে। 6 দিন পরে জীবিত ব্যক্তিদের মধ্যেও আরও 3 জন মারা যায়, কারণ শুধুমাত্র ফার্স্ট এড দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব ছিল না। মুস্কান নিরুপমকে বলে সবাই যখন বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছে, ঠিক সেই সময় তাদের মধ্যেই একজন ওদেরকে প্রস্তাব দেয় যে তারা এখনও বেঁচে থাকতে পারে, আর তাদের খাওয়ার উপযোগী জিনিস এখনও আছে। বাকিরা ওই লোকটির কথার মানে বুঝতে পারে না। তখন ওই লোকটি বলে যে তারা মৃত যাত্রীদের মাংস খেয়ে বেঁচে থাকতে পারে, না হলে খিদের কষ্ট সহ্য করতে করতে তারাও এখানেই মারা যাবে। ওই লোকটির প্রস্তাব শুনে প্রথমে সবাই ভীষণ রেগে গেলেও পরে তারাও বুঝতে পারে যে এছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। মুস্কান বলে যে খিদের অসম্ভব যন্ত্রণার কাছে ওদের স্বাদ, রুচি, যুক্তি, বুদ্ধি, সভ্যতা সব কিছু হার মেনে যায়। ওদের মধ্যে যেহেতু মুস্কানই ছিল মেডিকেল স্টুডেন্ট, তাই তার উপরেই দায়িত্ব পড়ল মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গগুলো খাওয়ার উপযোগী, কোনটায় পুষ্টি বেশি সেগুলোই কেটে বার করে দিতে। দিনের পর দিন তারা সেসব খেয়েই বেঁচেছিল আর অপেক্ষায় ছিল রেস্কিউ টিমের। এভাবেই কেটে গেল 1 মাস, কিন্তু তাও তাদেরকে উদ্ধার করতে কেউ এলো না। তারা প্রায় নরখাদকে পরিণত হয়ে গেছিল। মৃত মানুষের কাটা অংশগুলোকে কেটে তারা বরফের ভেতরে ঢুকিয়ে সংরক্ষণ করে রাখত। ধীরে ধীরে তারা যেন বন্য পশুতে পরিণত হচ্ছিল। বেঁচে থাকাটাই ছিল একমাত্র লক্ষ্য। একসময় প্লেনের ভেতরে থাকা সমস্ত মৃতদেহ শেষ হয়ে গেল। আবার শুরু হলো খিদের যন্ত্রণা। কিছুদিন পর তাদের মধ্যে থাকা আহত এবং রোগগ্রস্ত মানুষগুলো এক এক করে মারা যাচ্ছিল, এবং তারাই হয়ে উঠছিল ওদের পরবর্তী লাঞ্চ এবং ডিনার। মুস্কান যখন নিরুপমকে এইসব কথা শোনাচ্ছিল, তখন নিরুপমের শরীরটা বেশ খারাপ হতে শুরু করে। যে কোনো সাধারণ মানুষেরই এইসব শোনার পরে এটা হওয়া খুবই স্বাভাবিক। মুস্কান বলতে থাকে এভাবেই তাদের 2 মাস কেটে যায়। তখন তারা মাত্র 9 জন বেঁচে ছিল। তাদের মধ্যে একজন সাহস করে পাহাড় থেকে নিচে নামতে যায়। এরপর আর সেই মানুষটির খোঁজ পাওয়া যায়নি। তারপর এমন একদিন এলো যখন তাদের খাওয়ার উপযোগী সব লাশ শেষ হয়ে গেল, আর শুরু হলো একে অপরের মৃত্যুর জন্য অপেক্ষা করা। তাদের মধ্যে কেউ মারা গেলেই তারা খাওয়ার মতো লাশ পাবে। ওদের 8 জনের মধ্যে একজন বৃদ্ধ অসুস্থ ছিল।
তাই তাদের মধ্যে একজন লোক ঠিক করে যে সেই বৃদ্ধ ব্যক্তিকে মেরে ফেলবে। এটা ঠিক করে সে একটা বালিশ চাপা দিয়ে সেই বৃদ্ধ অসুস্থ লোকটিকে হত্যা করে। তারপর তারা সবাই মিলে ওই বৃদ্ধের মাংস খায়। এই খুনটার পরে তাদের মধ্যে কেউ আর কাউকে বিশ্বাস করতে পারছিল না। সবাই সবার জীবন নিয়ে সতর্ক ছিল। ওরা কেউ কখনো ঘুমোতো না, কারণ যে কেউ যে কাউকে যে কোনো সময় মেরে খেয়ে ফেলতে পারে। প্রায় 4 মাস পর তারা যখন উদ্ধারের সমস্ত আশা ছেড়ে দিয়েছিল, ঠিক সেই সময় তাদেরকে উদ্ধার করার জন্য সেখানে একটা প্লেন আসে, আর তারা 7 জন সেখান থেকে বেঁচে ফিরতে পারে। অন্যদিকে ডক্টর সেন খরাজবাবুকে জানায় মুস্কান প্রাণে বেঁচে ফিরতে পারলেও সে আর নর্মাল জীবনে ফিরতে পারে না। সেই কারণে তার পরিবারও তাকে ত্যাগ করে। আর এই কথাটাই যদি তাদের হসপিটালে ছড়িয়ে যেত, তাহলে সেটা তাদের হসপিটালের জন্য খুবই খারাপ হতো। সেই কারণেই ডক্টর সেন তাকে অফার দেয় যে ডক্টরের বদলে হসপিটালে কনসালটেন্ট হিসেবে সে কাজ করতে পারে। কিন্তু মুস্কান সেই অফারটি না নিয়ে চাকরিটাই ছেড়ে দেয়। খরাজবাবু সবটা শুনে বলে এই সমস্ত ঘটনা নিয়ে কিছু বইও তো লেখা হয়েছিল, তবে সেখানে নামগুলো পরিবর্তিত ছিল। কথা শেষ করে খরাজবাবু আর তার অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু বাইরে এসে হঠাৎই খরাজবাবুর কথা শুনে তার অ্যাসিস্ট্যান্টের মনে পড়ে যে সেই বইগুলোর ঘটনা তো 1972 সালের। তাহলে তো মুস্কানের বয়স এখন 71-72 হওয়ার কথা। কিন্তু নিরুপম তাকে ডিটেলস দেওয়ার সময় বলেছিল যে মুস্কান জুবেরির বয়স ম্যাক্সিমাম 30 থেকে 35। সিন শিফট হয় মুস্কান আর নিরুপমের কাছে, আর আমরা দেখি হঠাৎ করেই নিরুপম প্যারালাইজড হয়ে যাচ্ছে। সে তার সমস্ত শরীরের ওপর থেকে তার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। নিরুপম ঠিকঠাক করে কথাও বলতে পারছিল না। কোকাতে কোকাতেই নিরুপম মুস্কানকে জিজ্ঞেস করে যে ওই ঘটনাটা তো 1972 সালের। নিরুপমের কথার উত্তরে মুস্কান হেসে বলে তখন তার বয়স ছিল 23 বছর, আর প্রথম নিখোঁজ ব্যক্তিটি নিজেই এসেছিল মুস্কানের কাছে। রেস্টুরেন্টে খাওয়ার পর সে মুস্কানের সাথে দেখা করতে আসে। তারপর থেকে ওই ছেলেটি মুস্কানের সাথে দেখা করার জন্য প্রায়ই আসতে শুরু করেছিল। এভাবেই তাদের সম্পর্কটা ঘনিষ্ঠ হতে হতে একদিন তারা ইন্টিমেট হয়। কিন্তু সেই সময় মুস্কান সেই ছেলেটার ঘাড়ে একটা ক্ষত দেখে, আর তার সেই মানুষ খাওয়ার নেশাটা আবার চাগার দিয়ে ওঠে। আর তখনই সে তার কামনা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। কিন্তু ছেলেটি সেটা বুঝতে পারে না, আর মুস্কানকে জোর করতে থাকে। তখনই একটা ঘোরের মধ্যে মুস্কান সেই ছেলেটিকে ছুরি দিয়ে খুন করে। আর তারপর ভাবে মরেই যখন গেছে তাহলে ওকে নষ্ট করাটা ঠিক হবে না। আর এইভাবেই এক এক করে সে কিছু কিছু ছেলেদের নিজের জালে ফাঁসিয়ে খেয়ে ফেলতে শুরু করে। ওদিকে মুস্কানের বয়স নিয়ে সন্দেহ হওয়ায় খরাজবাবু নিরুপমকে ফোন করে, কিন্তু নিরুপম তো ততক্ষণে ফুললি প্যারালাইজড। মুস্কান নিরুপমকে বলে যে সে ফোনটা ধরে তাকে সাহায্য করছে। ফোনের ওপার থেকে খরাজবাবু নিরুপমকে জানায় যে এই মহিলা কিন্তু মুস্কান নয়, কারণ হিসেব অনুযায়ী মুস্কানের বয়স হওয়া উচিত 70 থেকে 75। কিন্তু নিরুপম তার কথার কোনো উত্তর দিচ্ছে না দেখে আর একটা গোঙানির শব্দ পেয়ে খরাজবাবুর বেশ সন্দেহ হয়। সেই কারণে তিনি তার অ্যাসিস্ট্যান্টকে বলে সুন্দরপুর থানার এসপিকে ফোন করে নিরুপমের খোঁজ নিতে, আর ইমিডিয়েটলি সেখানে পুলিশ ফোর্স পাঠাতে। সন্দেহটা দূর করতে খরাজবাবু আবার চলে যায় ডক্টর সেনের সাথে এই বয়স নিয়ে কথা বলার জন্য। এদিকে নিরুপমের শরীর এমনিতেই এত অসুস্থ হয়ে গেছে, এর উপরে আবার মুস্কান তাকে বলে যে সে রবীন্দ্রনাথ হোটেলেও সেই মানুষের মাংসই খাওয়াতো, আর সেই কারণেই ওই রেস্টুরেন্টের খাবার এত সুস্বাদু। নিরুপম সেটা শুনে আরও অসুস্থ হয়ে পড়ে, কিন্তু পরে মুস্কান বলে যে এটা সে মজা করে বলেছে। ওই রেস্টুরেন্টের রান্নার স্বাদের আসল কারণ হলো মুস্কানের গুণ এবং এক্সপেরিমেন্ট। ওদিকে খরাজবাবু ডক্টর সেনকে জিজ্ঞেস করে মুস্কানের বয়স এত কম কিভাবে। তখন ডক্টর সেন জানায় মুস্কান তাকে বলেছিল যে সেই মানুষের কোনো একটা নির্দিষ্ট অংশ খেয়েই বেঁচেছিল, এবং সেই কারণেই তার শারীরিক পরিবর্তন অনেক কম হয়ে গেছিল, যদিও সেটা সে উদ্ধার হওয়ার অনেক পরে বুঝতে পেরেছিল। খরাজবাবু জিজ্ঞেস করে মুস্কান শরীরের কোন অংশ খেত। ডক্টর সেন বলেন এটা মুস্কান কখনোই কাউকে বলেনি, আর কোনোদিনও বলবেও না, কারণ মুস্কানের মনে হয় এটা জানাজানি হলে সমাজে একটা অদ্ভুত বিশৃঙ্খলা তৈরি হবে। এটা জানলে হয়তো সবাই সবাইকে খুন করে খেয়ে ফেলতে পারে, কারণ চিরযৌবন কেই বা না চায়। ডক্টর সেনের কথাগুলো শুনে খরাজবাবু খুবই অবাক হয়, কারণ মানুষের চিরযৌবন হওয়ার ফর্মুলা লুকিয়ে আছে মানুষের মধ্যেই। ডক্টর সেন আরও বলে মুস্কান মানুষের ওই পার্টিকুলার অংশের ওপরই অ্যাডিক্টেড হয়ে পড়েছিল। সেই কারণে গত 40-45 বছরে তার বয়স বেড়েছে মাত্র 8 বছর।
আর এই সব কথা সেই আমেরিকা থেকে আসা ডক্টরই ছড়িয়ে দিয়েছিল, কারণ সে মুস্কানকে বারবার জিজ্ঞেস করেছিল যে মানুষের দেহের কোন অংশটি খেলে চিরযৌবন পাওয়া যায়। মুস্কান কিন্তু তাকে এই কথাটা বলেনি। সেটার প্রতিশোধ নিতেই সেই ডাক্তার এমন কাজ করেছিল। সেই সময় খরাজবাবুর অ্যাসিস্ট্যান্ট এসে জানায় নিরুপমকে ফোনে না পাওয়ার ফলে সে এসপি সাহেবকে বলে দিয়েছে পুলিশ ফোর্স নিয়ে জমিদার বাড়ির সামনে যেতে। ওদের কথা শুনে ডক্টর সেন বলে, আমি কিন্তু মুস্কানকে খুব ভালোভাবে চিনি। ও হয় আপনাদের ওই লোকটিকে মেরে ফেলবে, আর না হয় নিজেকেই শেষ করে দেবে, কিন্তু ধরা ও দেবে না। এদিকে আমরা দেখি মুস্কান শেফালিকে ফোন করে বলে তার ভাই অর্থাৎ ফালুকে ওপরে পাঠিয়ে দিতে, কারণ সে জানে যে ফালু শেফালির ঘরেই লুকিয়ে আছে। ততক্ষণে জমিদার বাড়িতে আসার জন্য পুলিশ ফোর্স বেরিয়ে পড়েছে। মুস্কান ফালুকে বলে যে সেই তাকে বাড়ির থেকে বেরিয়ে যেতে সাহায্য করবে, তবে তার বদলে তাকে মুস্কানের একটি কাজ করে দিতে হবে। পুলিশ ফোর্স বাড়ির সামনে এসে বাড়িতে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই বাড়িতে আগুন লেগে যায়, আর বাড়ির দারোয়ান বোবা যাদব দৌড়ে বাড়ির গেটের সামনে চলে আসে। বারবার সে শুধু বাড়ির ভেতরেই যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছু পুলিশ মিলে তাকে ধরে রাখে। তার কাছ থেকে চাবি নিয়ে পুলিশরা মেন দরজা খুলে বাড়ির ভেতরে ঢোকে। ঠিক সেই সময় এক মহিলা বাড়ির ভেতর থেকে দৌড়ে বাইরে আসে। সে প্রায় আগুনে অর্ধেক ঝলসে গেছিল, কিন্তু সেটি মুস্কান নাকি শেফালি সেটা বোঝাই যাচ্ছিল না। তাই তাড়াতাড়ি তাকে পুলিশের গাড়িতে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। সেই সময় যাদব পুলিশদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে শেফালিকে কোলে নিয়ে বাইরে আসে। অর্থাৎ আগে যে মহিলা বেরিয়ে গেল সেই ছিল মুস্কান জুবেরি। এরপরেই সেই গাড়ির মধ্যে আমরা দেখি মুস্কান পুলিশের মাথায় রিভলভার ধরে তাকে গাড়ির থেকে নামিয়ে নিজে গাড়ি নিয়ে চলে যায়। মুস্কান গাড়ি নিয়ে যেতে থাকে, আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে সে কিভাবে শেফালিকে অজ্ঞান করে তার সাজে নিজেকে সাজিয়ে এই পুড়ে যাওয়ার মেকআপ করে এতগুলো পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে আসলো। এরপর সে একটি জায়গায় গাড়ি থামায় আর তার সমস্ত মেকআপ খুলে ফেলতে থাকে। অন্যদিকে পুলিশরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আর খুঁজে চলেছে নিরুপমকে। মুস্কানের চালাকি বুঝতে পেরে পুলিশরা মুস্কানকে ধরারও চেষ্টা করে, কিন্তু তারা তাদের কাজে অসফল হয়। ভোরের দিকে পুলিশ অফিসারেরা মুস্কানের পুকুরে সেই কুমিরগুলোকে দেখতে পায়, আর অনেক খোঁজার পরে তারা জমিদার বাড়ির পেছন থেকে নিরুপমকে জীবিত অবস্থায় উদ্ধার করে এবং মুস্কানের সেই অ্যালবামটাও তারা হাতে পায়। সিন শিফট হয় এই ঘটনার কিছুদিন পর। আমরা দেখি নিরুপম তার বাড়িতে রেস্ট নিচ্ছে এবং তার সাথে দেখা করতে এসেছে খরাজবাবু আর তার অ্যাসিস্ট্যান্ট যাদব। নিরুপম তাদেরকে বলে যে তার সেই মুহূর্তের কথা কিছুই মনে নেই, অর্থাৎ সে যে মুস্কানের বাড়িতে গেছে তার সাথে কথা বলছিল সেটুকু তার মনে আছে। তারপরে মুস্কান তাকে একটা অ্যালবাম দেয়। এরপর থেকেই নিরুপমের আর কিচ্ছু মনে নেই। খরাজবাবু বলেন যে নিরুপমের শরীরে একটা পার্টিকুলার ড্রাগ পাওয়া গেছে, সেই কারণেই নিরুপমের সেই সময়ের মেমোরি লস হয়ে গেছে। কিন্তু ড্রাগসটা এলো কোথা থেকে? নিরুপম বলে যে সে তো মুস্কানের বাড়িতে কিছুই খায়নি। খরাজবাবু বলেন অ্যারিবান নাইটস গল্পেও একজন বইয়ের পাতায় বিষ মাখিয়ে রাখে আর অপরজন মুখে হাত দিয়ে পাতা উল্টায়, আর তারপরেই তার মৃত্যু হয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি নিরুপমের সাথেও মুস্কান ঠিক এমনটাই করেছে। আসলে অ্যালবামের পাতাগুলোতেই ওই ড্রাগটা মেশানো ছিল, যার জন্যই নিরুপমের ওই সময়ের কথা কিছুই মনে নেই। নিরুপম খরাজবাবুকে জিজ্ঞেস করে যে ডক্টর সেন কি বলল। তখন খরাজবাবু বলে এসব না হয় পরে বলা যাবে, আগে তুমি সুস্থ হয়ে যাও তারপরে। পরের সিনে আমরা দেখি সুন্দরপুরের এমএলএ ড্রিঙ্ক করে শুয়ে আছে, আর হঠাৎই তার পাশে এসে শুয়ে পড়ে মুস্কান জুবেরি। মুস্কান তার ড্রিঙ্কসে বিষ মিশিয়ে তাকে খুন করে ফেলে। রেহমানের দোকানে চা খেতে খেতে আতর বলে এই এমএলএকে মারার পেছনেও নিশ্চয়ই মুস্কান জুবেরির হাত আছে। ঠিক সেই সময়ই খরাজবাবুর অ্যাসিস্ট্যান্ট যাদব নিরুপমকে বলে এই এমএলএ সাহেবের মৃত্যুর পেছনে মুস্কানেরই হাত আছে। যদিও পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে তার হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে, তবে মুস্কান একজন ডক্টর, তাই সে জানে কোনটা করলে কি হবে। আর এমএলএ সাহেবের ফ্ল্যাটেই থাকতেন ডক্টর সেন, তো হতেই পারে যে তিনি মুস্কানকে এই কাজে হেল্প করেছেন। সিন শিফট হয় এবং আমরা দেখি রমাকান্ত বাবুর কাছে এই মুস্কান তার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেছে, কারণ সে চায় এই সমস্ত সম্পত্তি একজন ভালো লোকের কাছে থাকুক। তার শুধু একটাই ইচ্ছা যে রমাকান্তবাবু যেন এই সম্পত্তির ওপর রবীন্দ্রনাথের নামে একটা লাইব্রেরি খোলেন, কারণ বইয়ের থেকে পুষ্টিকর খাবার এখনও কিছু নেই।
এমএলএ অসীম কর্মকার যদি বেঁচে থাকতো তাহলে সে এই সম্পত্তি দখল করে নিত। সেই কারণেই মুস্কান তাকে মেরে ফেলে। এরপরেই আমরা দেখি নিরুপমের কাছে একটা ছোট্ট গিফট আসে। সেখানে একটা পেন ড্রাইভ ছিল, আর পেন ড্রাইভটাতে ছিল একটা অডিও ক্লিপ। সেটা চালু করা মাত্রই নিরুপম শুনতে পায় মুস্কানের গলার আওয়াজ। সে নিরুপমকে বলছে, আশা করি আপনি এখন সুস্থ আছেন, ভবিষ্যতে পারলে একদিন আপনাকে রান্না করে খাওয়াবো, ভালো থাকবেন। এটা শোনা মাত্রই নিরুপম প্রচণ্ড রেগে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে চিৎকার করতে থাকে। আর এইখানেই শেষ হয়ে যায় রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি ওয়েব সিরিজ। হাজার চেষ্টা করেও মুস্কান জুবিরি সবার অধরাই থেকে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্ম ইট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।